সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার, আদালতে নেওয়া হতে পারে আজ। 15 আগস্টে জাতীয় শোক দিবসে ছুটি বাতিলের সিদ্ধান্ত, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ। প্রায় 1 মাস বন্ধ থাকার পর আজ সারা দেশে পুরোদমে খুলেছে প্রাথমিক বিদ্যালয়, শ্রেণী কার্যক্রম শুরুর ব্যবস্থা নেওয়ার নির্দেশ। বাংলাদেশের রপ্তানির জন্য নির্মিত আদানির বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ ভারতেও বিক্রির অনুমতি, দেশের চাহিদা মেটাতে এই সিদ্ধান্ত। এবং বহাল তবিয়তে হাসিনা সরকারের পাতানো ভোটের কারিগর নির্বাচন কমিশন, জবাবদিহির আওতায় আনার তাগিদ বিশেষজ্ঞদের। আমন্ত্রণ সংবাদ সকালে, দেখছেন শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিউ মার্কেট থানায় রুজুকৃত মামলায় গ্রেফতার করেছে পুলিশ। 15 আগস্টের সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো যায়, উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়। এর মধ্যে একটি 15 আগস্টের সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল শেখ হাসিনা সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের 2 মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণ করেছেন আদালত। মামলার আবেদনকে এজাহার হিসেবে গ্রহণ করে মোহাম্মদপুর থানাকে তদন্তের নির্দেশ দেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী। 19 জুলাই পুলিশের গুলিতে মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সায়েদ নিহতের ঘটনায় আদালতে এই মামলার আবেদন করেন SM আমির হামজা শাতিল। মাইনুদ্দিন আরিফের রিপোর্টে দেখুন বিস্তারিত। শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন দমনে দেশে হত্যাযজ্ঞ চালায় স্বৈরাচার শেখ হাসিনা সরকার। গেল 19 জুলাই মোহাম্মদপুরের বছিলায় পুলিশের গুলিতে রাস্তা পার হওয়ার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ। এই ঘটনায় SM আমির হামজা শাতিল নামে এক ব্যবসায়ী বাদী হয়ে নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে মঙ্গলবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলার আবেদন করেন। প্রাথমিকভাবে সন্তুষ্ট, কারণ আদালতের একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে আগাতে হবে। আদালত থানাকে বলেছে এজাহার হিসেবে গণ্য করে তদন্ত করবে, থানার বিষয়গুলো দেখবে। বাকি প্রক্রিয়া যেটা আছে, আমি আপাতত সন্তুষ্ট, কিন্তু আমার প্রত্যয় হচ্ছে আমি একদম শেষ দিন পর্যন্ত এই মামলার রেজাল্ট দেখে ছাড়বো ইনশাআল্লাহ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত আবেদনের উপর শুনানি করেন। পর্যবেক্ষণ শেষে আবেদনটি এজাহারভুক্ত করে তদন্তের নির্দেশ দেন আদালত। শেখ হাসিনা 1 নম্বর আসামি, তারপর হচ্ছে ওবায়দুল কাদের এবং অন্যান্য যে আসামিরা আছে তারা বিভিন্ন গণমাধ্যমে বা ব্রিফিংয়ের মাধ্যমে তারা পুলিশ প্রশাসনকে বিভিন্নভাবে নির্দেশ দিয়েছেন এবং ইন্ধন দিয়েছেন। এই জন্য আমরা মামলাটা দায়ের করেছি তাদের বিরুদ্ধে। আর সেটা হচ্ছে পেনাল কোডের 302, 149 এবং 34 ধারায়। এবং বিজ্ঞ আদালত মামলাটি FIR হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন এবং তদন্ত হবে। মামলায় আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে। অজ্ঞাতনামা আসামিও আছে এজাহারে। অভিযোগে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিদের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ। মামলা দায়েরের পর বিভিন্ন নাম্বার থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বাদী আমির হামজা। ফ্রান্স এবং UK থেকে 2টা নাম্বার থেকে কল এসছে, তারা জিজ্ঞাসা করতেছে মামলার জন্য কোনো টাকা পেয়েছেন কিনা, এই মামলা কতদূর দেখবেন, শেখ হাসিনাকে আপনি চিনেন কিনা, এই কনসিকুয়েন্স ভোগ করতে পারবেন কিনা, আপনার ফ্যামিলি কোথায় থাকে আমরা দেখে নিব, নানাবিধ কথা। আমি এতে ভীত নই, কারণ আমি জানি যে এরকম ভয়ভীতি দিয়েই তারা গত 17 বছর অন্যায়ভাবে এ দেশটাকে শোষণ করেছে। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা।
শেখ হাসিনা ভারত থেকে নতুন চক্রান্ত শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোনো দেশে এখন তার ঠাঁই হচ্ছে না। সামনে আসতে না পেরে হিন্দুদের ঢাল বানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সহকর্মী শাকিল আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁয়ের গড়েয়া ডিগ্রি কলেজ মাঠে বিএনপির ঐক্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন কোথাও ঠাঁই না পেয়ে দিল্লিতে বসে শুরু করেছেন নতুন চক্রান্ত। কোনো দেশ রাজি হয়নি, ভারত যদিও এখন পর্যন্ত অফিসিয়ালি রাজি হয়নি, কিন্তু এখন পর্যন্ত তিনি সেখানেই আছেন। ওখান থেকে এখন শুরু করেছেন নতুন এক চক্রান্ত। রাজনীতি আলাদা, কিন্তু হিন্দু মুসলমান আলাদা নয় জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের ফলে হওয়া গণ্ডগোল কোনোভাবেই ধর্মীয় নয়, সেটা রাজনৈতিক। হিন্দুদের ঢাল বানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছেন শেখ হাসিনা। যখন মানুষের সামনে দাঁড়াতে পারে না, এখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়ায় দিতে চায়। এটাই হচ্ছে তাদের একটা কৌশল, খেলা, অপচেষ্টা। এ সময় মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর বিরাট ভূমিকা ছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনাই নষ্ট করেছে বঙ্গবন্ধুর সম্মান। যখন আমি দেখেছি বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল। এই লোকটাকে এই হাসিনা কত ছোট করে ফেললো যে আজকে তারও মূর্তি নামিয়ে ফেলতে। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, 70-এর স্বাধীনতা আন্দোলন, 90-এর গণ অভ্যুত্থানের মতো 2024-এও ছাত্ররাই দেশকে রক্ষা করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমার দেশপ্রেমিক ছাত্র ভাইদেরকে, যারা তাদের ঐতিহ্য রক্ষা করে এই দেশকে রক্ষা করেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের সব মানুষের অধিকার সমান, তাই ধর্মীয় কারণে মানুষে মানুষে বৈষম্য না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বিভক্ত হয়ে নয়, ঐক্যবদ্ধ হয়ে ধৈর্য সহকারে নতুন সরকারকে সহযোগিতা করতে হবে। মঙ্গলবার দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। শাইমা আক্তারের প্রতিবেদনে রয়েছে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন। এ সময় ধর্ম উপদেষ্টা AFM খালিদ হাসান ও আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত ছিলেন। মন্দিরের পূজা মণ্ডপ ঘুরে দেখেন তারা। পরে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বিচার চান তারা। অসাম্প্রদায়িক চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় এই বাংলাদেশ এগিয়ে যাক। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানে পচন ধরেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সবার অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক, এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার। এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ। ধর্মীয় নেতাদের ক্ষোভ নিয়ে চিন্তা না করার আহ্বান জানান তিনি। বলেন, সব ধর্মের মানুষের মধ্যে ঐক্য সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনবে। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। এই যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু অধিকার, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, আমাদের মানবিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এটাই হলো আমাদের মূল লক্ষ্য। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড ধৈর্য ধরে দেখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জানান, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন তারা। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। উন্নয়ন প্রকল্পে গুরুত্ব দিতে হবে জনস্বার্থ। তা নিশ্চিত করা না গেলে মেগা প্রকল্পের অর্থ ছাড় নিয়ে ভাববে সরকার। মঙ্গলবার সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি কমাতে পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টার।
গেল কয়েক বছরে দেশের উন্নয়ন কর্মসূচির আকার বাড়লেও বড় প্রশ্ন ব্যয় ব্যবস্থাপনায়, ফলে মিলছে না কাঙ্ক্ষিত সুফল। আবার শুরু হয়েছে প্রকল্পের বিদেশি ঋণের অর্থ পরিশোধের চাপও, যা সামলে নেয় অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ। করণীয় নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয় কর্মকর্তাদের সাথে বৈঠক করেন পরিকল্পনা উপদেষ্টা। এতদিন লুকোচুরি করলেও এদিন অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন পরিকল্পনা সচিব। জানান, যাচাই বাছাই ছাড়া প্রকল্প নেওয়ার কারণেই কমছে কৃষি জমি, থাকছে না সমন্বয়। বৈঠক শেষে উপদেষ্টা জানান, সতর্ক হতে হবে অর্থ ব্যবস্থাপনায়। জনগুরুত্বপূর্ণ না হলে মেগা প্রকল্পের অর্থায়ন নিয়ে চিন্তা করবে সরকার। মূল্যস্ফীতি কমাতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব আর চাঁদাবাজি বন্ধে পদক্ষেপেরও কথা জানান তিনি। বাংলাদেশের এখন আমাদের অর্থের অপচয় বন্ধ করতেই হবে, যে কোনো প্রশাসনিক ব্যয় বলুন, দ্বিতীয়ত অর্থের ইউটিলাইজেশন, এবং সেই অর্থটা আমাদের দেশীয় সম্পদ, বহির সম্পদ, লোন গ্র্যান্ট দুটেই। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা জানান, হচ্ছে না প্রকল্পে বিদেশি ঋণের যথাযথ ব্যবহার। ঋণ পরিশোধ নিয়ে এখনই উদ্বেগ নেই বলে জানান উপদেষ্টা, তবে ঋণ গ্রহণের ক্ষেত্রে দেখে নিতে হবে শর্ত। এতটা খারাপ অবস্থা না, তাহলে কি ম্যানেজমেন্টটা হ্যান্ডলিংটা একটু মোটিভেশন দেবে অন্যরকম ছিল। আর আমরা তো করবো যা যা পাওনা আছে নিজের কিস্তিতে দিতে হয় দিয়ে দেবো। আর আমাদের প্রতিষ্ঠানের কিন্তু স্থিতি কিন্তু জিডিপির খুব বিরাট অংশ না, এটা কিন্তু মনে রাখতে হবে। চলতি অর্থ বছরে এডিপিতে বরাদ্দ 2,65,000 কোটি টাকা, যেখানে রয়েছে 1,500-এর মতো প্রকল্প। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যায় জড়িত আওয়ামী লীগ ও 14 দলের দোসরদের বিরুদ্ধে দেশব্যাপী মামলা দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির প্রথম দিনে এই আহ্বান জানান তারা। সেই সঙ্গে বিক্ষোভে ফ্যাসিস্ট হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত আমলা ও সচিবদের পদত্যাগের দাবিও জানানো হয়। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কেউ দখল চাঁদাবাজি করলে তাদের রুখে দেওয়ার আহ্বান জানান তাদের। বিস্তারিত জানাতুল মোহনার প্রতিবেদনে। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক নামে নতুন কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার প্রথম দিনে 4 দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পাদদেশে জমায়েত হন তারা। এরপর সেখান থেকে মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। এ সময় দেশব্যাপী স্বৈরাচারী আওয়ামী লীগ ও 14 দলের দোসরদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মামলা দেবার আহ্বান জানান তারা। সারা দেশে তাদেরকে চিহ্নিত করে আজকে থেকে মামলা দেওয়া শুরু করুন। ফ্যাসিবাদী তেলাপোকা যদি ওরার সাহস করে, জুতা পেটা করে তাদেরকে আমরা রাজপথ থেকে হটিয়ে দেব। সেই সঙ্গে ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত আমলা ও সচিবদের পদত্যাগের দাবি জানান তারা। পতিতালয় থেকে সচিবালয় সবকিছুর সিদ্ধান্ত নেওয়া হতো গণভবন থেকে। আগের ফ্যাসিস্ট সরকারের যারা ফুড সোলজার ছিল, যেসব সচিব ছিল, সেসব আমলা ছিল, তাদেরকে পদত্যাগের মধ্য দিয়ে, পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেটির দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। তারা বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তাই স্বৈরাচার হাসিনার গণহত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকার হুঁশিয়ারিও দেন তারা। আওয়ামী লীগ ও 14 দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই আগস্টে আহত নিহতদের সঠিক তালিকা প্রস্তুতে সকলের সহযোগিতা চান তারা। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা চাঁদাবাজি ও দখলদারিত্ব করছে তাদের বয়কটের আহ্বানও জানান সার্জিস হাসনাতরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেশের সব প্রাথমিক বিদ্যালয় আজ থেকে খুলেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে বন্ধ এসব বিদ্যালয় খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও মাদারীপুর থেকে শিবশঙ্কর রবিদাস। প্রথমে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। দীর্ঘ 1
মাস পর কিন্তু আমরা দেখেছি প্রাইমারি স্কুলের বন্ধ দরজা খুলে দেওয়া হয়েছে। আজকে সকাল থেকে আমরা বেশ কয়েকটি স্কুল ঘুরেছি, আমরা দেখেছি শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু অনেকেই আসছেন না স্কুলে, অর্থাৎ শিক্ষকরা বলছেন যে তাদের মধ্যে একটি ভয় আতঙ্ক বিগত সময়ে যে ছিল সেটি কিন্তু এখনো রয়েছে, যার কারণে একেবারে ক্লাসে ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতির সংখ্যা কিন্তু একেবারেই কম। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর শাকারীপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছি। আপনার মাধ্যমে একটু দেখাতে চাই, দ্বিতীয় শ্রেণীর ক্লাসে রয়েছে। এই ক্লাসটিতে মোট 40 জন শিক্ষার্থী থাকলেও আজকে দেখেছি যে 7 জন শিক্ষার্থী কিন্তু তারা ক্লাসে এসেছেন এবং এরকমভাবে আমরা দেখেছি প্রত্যেকটি ক্লাসেই কিন্তু একেবারেই শিক্ষার্থীর উপস্থিতির সংখ্যা কিন্তু অনেকটাই কম এবং শিক্ষকরা বলছেন যে কিছুদিন ধরেই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে আতঙ্ক ছিল সেটি কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, যার কারণে ক্লাসে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা কিন্তু একেবারেই কম। এখন যে ক্লাসটিতে রয়েছে সেই প্রথম শ্রেণীর একটি ক্লাস, অর্থাৎ এই ক্লাসটিতে 50 জন শিক্ষার্থী থাকার কথা থাকলেও আজকে কিন্তু উপস্থিতি রয়েছে 6 জন শিক্ষার্থী, অর্থাৎ শিক্ষকরাও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন স্কুলে তারা কিন্তু কম আসছেন, অর্থাৎ তারা বলছেন তাদের মধ্যে যে কিছুটা আতঙ্ক ছিল সেই আতঙ্ক কিন্তু কাজ করছে। আমরা যদি এই শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক একটু যুক্ত হতে চাই, জানতে চাই শিক্ষার্থীর সংখ্যা একেবারেই কম কেন? এই পরিস্থিতিতে কমই আসছে, হয়তো বা 2-1 দিনের মধ্যে আগামী সপ্তাহে মনে হয় আমার ঠিক হয়ে যাবে। একটু আতঙ্কিত অভিভাবকরা যে কি হয় এই কারণে মনে হচ্ছে নিয়ে আসতেছে না। আমরা আজকে থেকে আবার সবাইকে কল করব, মোবাইলে যোগাযোগ করব, হোম ভিজিট করব, আগামী রবিবার থেকে আমি মনে করি আমার 100% শিক্ষার্থী উপস্থিত থাকবে। শুনছিলেন যে আসলে শিক্ষকরা বলছিলেন তারা কিন্তু প্রতিনিয়ত হোম ভিজিটের মাধ্যমে এই যে আতঙ্ক সেই আতঙ্ক কিন্তু কাটানোর চেষ্টা করবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং শিক্ষার্থীদের যে অভিভাবক রয়েছে তারাও কিন্তু বলছেন যে শিক্ষার্থীরা যেন ক্লাসে আসে সেই ব্যবস্থাও কিন্তু তারা করবেন এবং তারা যে বিগত 1 মাস ধরে স্কুল বন্ধ থাকায় তারা যে পড়াশোনায় অনেকটা পিছিয়েছে সেই ক্ষতি কিন্তু কাটিয়ে ওঠার চেষ্টা কিন্তু তারা করবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ তথ্য। দর্শক, এই বিষয়ে জানতে আমরা এখন চলে যাব মাদারীপুরে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী শিবশঙ্কর রবিদাস। ধন্যবাদ ইলিয়াস আপনাকে। যেমনটা বলছিলেন যে আজ যে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলেছে এবং সেই সাথে আমরা কিন্তু আজ দেখেছি এই জেলার 720টি প্রাথমিক বিদ্যালয় কিন্তু সকাল 9টা থেকে তাদের শ্রেণী কার্যক্রম শুরু করেছে এবং আমরা সকাল থেকে দেখেছি 8:30-এর মধ্যেই কিন্তু শিক্ষকরা কিন্তু স্কুলগুলোতে পৌঁছে গেছেন এবং অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে কিন্তু স্কুলে এসে পৌঁছে দিয়েছেন এবং এখন কিন্তু ক্লাস কার্যক্রম চলছে। এবং আরেকটু বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে যে গত 5ই আগস্ট রাত ISPR এর ঘোষণার পরে কিন্তু এ জেলার অধিকাংশ বিদ্যালয়গুলোই কিন্তু 6 আগস্ট সকাল থেকে তারা চালু করে, তবে সেখানে কিন্তু উপস্থিতি ছিল একেবারেই কম এবং সেক্ষেত্রে কিন্তু শিক্ষকরা প্রতিদিনই বিদ্যালয়ে তারা এসেছেন কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না বললেই চলে। তবে আজ কিন্তু উৎসব মুখর পরিবেশে কিন্তু সকল শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসছেন এবং অভিভাবকরাও নিয়ে আসছেন এবং সবার মধ্যেই কিন্তু একটা উৎফুল্ল বিরাজ করছে এবং এই বিদ্যালয় কিন্তু 4টা পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলবে, যেটাকে বলা হয় পূর্ণদমে, এবং এই পূর্ণদমে শ্রেণী কার্যক্রম চলবে এবং সবার মধ্যেই কিন্তু ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা ওরা কিন্তু বিদ্যালয়ে এসে খুব উৎসব মুখর পরিবেশে আমরা যেটা দেখেছি সকলের মধ্যে একটা আনন্দ উৎসব বিরাজ করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাদেরকে। দেশের সব প্রাথমিক বিদ্যালয় আজ থেকে খুলেছে, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন ময়মনসিংহ ও মাদারীপুর থেকে আমাদের সহকর্মীরা। বাংলাদেশের শতভাগ রপ্তানির জন্য নির্মিত আদানির একটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ভারতেও বিক্রির সুযোগ রেখে বিদ্যুৎ রপ্তানি বিধি সংশোধন করেছে দেশটির সরকার। নতুন এই সংশোধনীতে আনা অর্থ পরিশোধের বিলম্বের ক্ষেত্রেও দেশীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ বিক্রির সুযোগ রাখা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার প্রায় 1 সপ্তাহ পরই এই পদক্ষেপ নিয়েছে ভারত।
দেওয়ান মুবাশশিরা হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। আদানি শিল্পগোষ্ঠীর বিদ্যুৎ রপ্তানি সংক্রান্ত নিয়ম সংশোধন করেছে ভারত সরকার। শুধু বাংলাদেশে রপ্তানির জন্য আদানির যে বিদ্যুৎ কেন্দ্র ছিল সেটা থেকে এখন ভারতেও বিক্রি করা যাবে বিদ্যুৎ। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয়ের একটি মেমো হাতে পেয়েছে রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে তাতে একচেটিয়াভাবে একটি প্রতিবেশী দেশে বিদ্যুৎ সরবরাহ করতে 2018 সালে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল তা সংশোধন করা হয়েছে। এখন থেকে আদানির নির্মিত কয়লা ভিত্তিক 1600 মেগাওয়াট ক্ষমতার আলট্রা সুপার ক্রিটিক্যাল গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ভারতেও সরবরাহ করা যাবে। বর্তমানে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে আদানির শুধু এই একটি প্ল্যান্টই রয়েছে। চুক্তি অনুযায়ী এখানে উৎপাদিত 100% বিদ্যুৎই বাংলাদেশে রপ্তানির কথা। মেমোতে উল্লেখ রয়েছে ভারত সরকার পূর্ণ বা আংশিকভাবে দেশের মধ্যে বিদ্যুৎ বিক্রির সুবিধার্থে জাতীয় গ্রিডে আদানিকে সংযোগের অনুমতি দিতে পারে। এছাড়া অর্থ প্রদানে বিলম্ব হলেও স্থানীয় গ্রিডে বিদ্যুৎ বিক্রির অনুমতি দেওয়া যেতে পারে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মুখে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর এই পদক্ষেপ গ্রহণ করেছে দিল্লি। এই পদক্ষেপের ফলে ভবিষ্যতের সব রপ্তানি প্রকল্প ও সারা দেশে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে সাহায্য করবে বলে জানান আদানি গ্রুপের এক মুখপাত্র। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।